আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না। একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে একটা আপডেট টিকার ক্ষেত্রে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। এছাড়া যেটা হয়েছে, টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষা রোগ শনাক্ত করে 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। আপনারা জানেন, বর্ষার সময় আমাদের দেশে কমনলি হয়। আমরা আগে বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডেঙ্গুর প্রকোপ কমাতে যথেষ্ট সফল হয়েছে। এবার আমরা অন্তত এই সময়টা দায়িত্বে আছি। আমরা বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার বেটার পারফর্ম করব। আমাদের এখানে ডেঙ্গুর সংকট খুব মেজর হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে দেশের সকল উপজেলার 2টি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ আগামী জুলাই থেকে এই কার্যক্রম শুরু হবে। আমরা জানি একটা পাইলটের মতো হচ্ছে। আমরা যখন একটা কর্মসূচি করতে যাই, সেটা একটা পাইলট হওয়াই স্বাভাবিক, সেটা কাজ চলছে। জ্বালানি মন্ত্রণালয়ে খুব বিস্তারিত কিছু তথ্য আছে, আপনারা তো এগুলো পেয়ে যাবেন, কিন্তু আমি এগুলো আর খুব বেশি রিড আউট করছি না, কারণ সোফার জ্বালানি গত সপ্তাহে আমরা বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে ছিল না। আমরা রাস্তায় গাড়ি যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি। বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন। এই লোডশেডিং করতে না হলেও মানে বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়। আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। তবে আমরা এটুকু আবার একটু জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এটাও ফ্যাক্ট, পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই, এই সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়ার কারণে এই সংকটটা আমরা ফেস করিনি। কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে। জ্বালানি সংকট, আমরা প্রচুর তরল জ্বালানির কথা বলি, ওটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়। আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটা প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে। কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। আমরা গতদিন কথা বলেছি, এবং সেটা যাতে মোটামুটি সুষমভাবে বন্টিত হয়, লোডশেডিং যদি হয়ও, সেই চেষ্টা সরকার করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি যে ইশতেহার দিয়েছিল, গণপরিবহনের শৃঙ্খলা নিরাপত্তা আনা ও সমন্বিত স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসাবে রাজধানী ঢাকার সবকটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এটা শুনতে কেমন শোনাচ্ছে জানি না, এটা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে। বাস রুট রেশনালাইজেশন নিয়ে আমরা অল্প কিছু রুট যেখানে কোম্পানির অধীনে বাসগুলো চলবে, এটা যদি করা যায়, ঢাকার যানবাহনের সেক্টরে একটা শৃঙ্খলা আনা যাবে। এই সরকার কাজ করছে। আমরা আশা করি জনগণের বড় ম্যান্ডেটে জয়ী একটা সরকার সব পক্ষকে, এখানে অনেক পক্ষ ইনভলভ আছে, সব পক্ষকে আস্থায় নিয়ে এটা করতে পারবে। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের স্কুল বাস আমদানি
শিক্ষার্থীদের জন্য ধরনের স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদের আসলে ভবিষ্যতে বিদ্যুতের দিকেই যেতে হবে এবং আপনারা এই তথ্যটা জানলেন, শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেখানে শুল্ক শূন্য হবে। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে করি। কৃষি মন্ত্রণালয় এর মধ্যে আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭,৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি কার্ডধারী নিম্ন আয় মানুষের জন্য কম দামে বিক্রির লক্ষ্যে ১,৩০,৩২,০০০ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১,৮১,২৯,০৬,৯৩২ টাকা ব্যয় হবে। স্থানীয়ভাবে ২,০০০ মেট্রিক টন ডাল কেনা হবে। এরকম পদক্ষেপ আমরা আগে একদিন বলেছিলাম যে আমরা দায়িত্বে আসার পর হঠাৎ করে যে সংকটে আমরা পড়েছি, বিশেষ করে জ্বালানি সংকটে, সেটা আমাদের অর্থনীতির অগ্রগতি যতটা হওয়ার কথা ছিল সেটার তুলনায় খানিকটা কম হচ্ছে। আই রিপিট, আমাদের অগ্রগতি কিন্তু অন্টারিয়ামের চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল এই সংকটের কারণে খানিকটা কম হচ্ছে। এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন, যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেই জন্য টিসিবির এই কেনাটা বাড়াচ্ছি। ভূমি মন্ত্রণালয় না, সম্ভবত এটা স্থানীয় সরকার হবে। সেটা হচ্ছে রাজধানীর মিরপুরে 3টি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে 202 জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এসব ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নির্দিষ্ট নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একটা কথা আগে একদিন বলেছিলাম যখন এনাদের এই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা এসেছিল, সেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই টাফ একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে ফুটপাত অবশ্যই মানুষের হাঁটা চলা নির্বিঘ্ন করা দরকার, একই সাথে প্রান্তিক মানুষ এখানে ব্যবসা করেন, তাহলে আমাদের সরকারের নীতি হচ্ছে যে এনাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এটার জন্য অলরেডি পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। এটা ইনফ্যাক্ট নর্থের কথা সাউথের আগে শুরু হয়েছিল, আর তাদেরকে সময় দেওয়া হচ্ছে। কারণ একটা প্রবণতা থাকে, আপনি তাদেরকে এখানে সরিয়ে দেওয়ার পরও ওরা আবার আসার চেষ্টা করেন। আমরা আশা করি তাদের সাথে আমরা কোলাবোরেট করে এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাদের জন্য জায়গা নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেভাবে হয়তো করা যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন, অবশিষ্ট হজযাত্রী আছে 34,543 জন। এটা একটা ছোট আপডেট। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবস পালিত হয়েছে এবং আমরা এটা খেয়াল করেছি নিশ্চয়ই যে আমরা শ্রমিকদের প্রতি, শ্রমের প্রতি আমাদের সরকারের কমিটমেন্ট ওখানে খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে। মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্মসূচিভুক্ত খালের খনন গত সপ্তাহে ছিল 44%, যেটাকে আমি প্রায় অর্ধেক বলছিলাম, এবার সেটা পুরোপুরি অর্ধেকে এসে হাজির হয়েছে। এই অর্ধেক কর্মসূচিভুক্ত খালের সংখ্যা, সারা দেশের খাল না। রেলপথ মন্ত্রণালয় 2,028,59,00,000 টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমবঙ্গের রেল পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি একনেকে পাস হয়েছে। একটা বড় অঙ্কের বিনিয়োগ রেলে যাচ্ছে। আমরা আশা করি এটা রেলকে জনগণের কাছে আরো সুবিধাজনক হওয়ার ক্ষেত্রে রোল প্লে করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং 2 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরো জোরদার করার কথা জানিয়েছেন, আপনারা জানেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5, 3 বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, মানে যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কি চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেই ক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল ইতিহাসে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। 30 এপ্রিল 2026 তারিখে চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন 5,709টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। কারা অধিদপ্তর বন্দীদের পিসি ক্যাশ ব্যক্তিগত খরচের নিমিত্তে বন্দী নামে নগদ টাকা জমাকরণ, ভার্চুয়ালি জমা দেওয়া ও সহজ করার জন্য সোনালী ব্যাংকের গেটওয়ে পেমেন্ট ব্যবহার করার কথা হয়েছে। প্রিজন অ্যাক্ট খসড়া চূড়ান্তকরণের নিমিত্ত 2026-এর খসড়া তৈরি হচ্ছে এবং সেটার ক্ষেত্রে কারা কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চলছে। আমরা কারা অধিদপ্তর মানে উল্লেখ করা যেতে পারে, আসলে মানুষকে জেলে নেওয়া কোনো অপরাধের জন্য মূল লক্ষ্য যতটা না শাস্তি তার চেয়ে বেশি সংশোধন করা, এই ধরনের একটা আলাপ আসলে আমরা সমাজে আছে। আমরা এই যে নতুন যে প্রিজন অ্যাক্ট হচ্ছে, এটার উদ্দেশ্য হবে এটাকে এমনভাবে যুগোপযোগী করা যাতে কোনো যিনি কারাবন্দী আছেন কোনো অপরাধের কারণে, কারাবন্দী মানে ইভেন জেলখানায় তো শাস্তিপ্রাপ্ত আসামির চাইতে, মানে যাদেরকে আমরা কয়েদি বলে, হাজতি বলে, যারা বিচারাধীন, যাদের এখনো সিদ্ধান্ত হয়নি, যাদের রায় হয়নি, সেই মানুষও অনেক বেশি তুলনায়। সো সবাই যাতে ওখানে একটা ভালো পরিবেশে থাকতে পারেন এবং যারা শাস্তি প্রাপ্ত হয়েছেন ফাইনালি তাদেরকে যাতে আমরা অপরাধ থেকে সরিয়ে আনতে পারি, সেইভাবেই এটা করা হবে। আপনারা পেয়ে যাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি পরিমাণ মাদকদ্রব্য তারা কন্ট্রোল করেছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কি করেছেন, কোস্টগার্ডেরও তাদের সোফার যে কর্মসূচি সেগুলো কন্টিনিউ করছে। আমি আপাতত এখানেই শেষ করছি, আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের কাছে আরো যেগুলো খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হলো সেগুলো নিয়ে আমি কথা বলেছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, সামনের দিকে যক্ষা, ম্যালেরিয়া, পোলিও সহ অনেকগুলো টিকা বিষয়, সেগুলোর আসলে কি অবস্থা? সেই রোগগুলো সামনে আসার পর আপনি তো ডাক্তার, সে কতটা আপনাদের কাছে এটা শঙ্কা বা সম্ভাবনা? এটা আমরা যারা বাইরে রিপোর্ট করি তারা বলছেন যে এগুলোর জন্য বাংলাদেশ আবার প্রস্তুত থাকতে হবে খামের মতো। সেই বিষয়টা আপনার টিকার বিষয়টা কি? নাম্বার 1। নাম্বার 2, 3 দিন আগে বিশ্বকর্মা আপনি প্রতিবেদন ছিল, তো 5 আগস্টের পরে অনেক সাংবাদিক নানা রকম বলতে এটা গণহত্যার মামলা হয়েছে। আপনি আসলে এটা কিভাবে দেখছেন? বাংলাদেশে গণহত্যার মামলা সাংবাদিকের নামে কিছু না হলেও একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেস তাদের আছে, সেই বিষয়টা নিয়ে আসলে আপনার কি কাজ করছেন? পাশে আমাদের নতুন বড় সাংবাদিক, আমার খুবই কাছে বড় ভাই, ওনারাও কি কাজ করবেন আসলে যারা জেলে আছেন, সেই বিষয়টা কি আপনারা দেখবেন? যে সাংবাদিক আমি বলছি, তারপর পিআইও সাহেব কথা বলবেন। প্রথম কথাটা হচ্ছে, একটা সংকট যখন হয় সেই সংকট অন্য সংকট তৈরি হওয়ার পথ বন্ধ করে। নিশ্চিতভাবেই এবার যে হাম নিয়ে যে সংকট হলো, সেই সংকট অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না এবং হাম নিয়েও ভবিষ্যতে কোনোদিন হবে না। আমরা যদি ন্যূনতম সভ্য জাতি হয়ে থাকি, আমরা এই জায়গাগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা করবো না। ইনফ্যাক্ট এটা একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা। আমি বলছি না তারা ইভিল ইন্টেনশনে কিছু করেছেন, আমি ইন্টারিম সরকার
শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। সুতরাং এরকম কোনো কিছু কোনো ডিজিজ নিয়ে হবে না। আমি যে সবগুলো, হ্যাঁ, ওই টিকা কন্টিনিউ করছে। এই আমাদের এই টিকাদান কর্মসূচির মধ্যে যা যা আছে সেগুলো কন্টিনিউ করছে এবং এগুলো এখন বেগবান হবে। আমরা আরো বেশি সতর্ক থাকবো। এই সতর্কতা বাই ডিফল্ট আছে, কিন্তু এই ঘটনার কারণে সতর্কতা নিশ্চয়ই আমাদের বাড়বে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি সেখানে একটা কথা বলেছিলাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কোট করেছি। প্রথম কথাটা হলো, যারা বন্দী আছে তারা গণহত্যার মামলায় আসলে বন্দী নেই, তারা আসলে বন্দী আছেন হত্যা মামলায়। মানে এটা নিয়েই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে, যে তারা একটা স্পেসিফিক হত্যাকাণ্ড ঘটেছে, তারা সেখানে হত্যাকাণ্ডের মধ্যে পার্টিসিপেট করেছেন। মামলাটা এইরকম। এনাদেরকে গণহত্যার দায় খানিকটা বরং দেয়া যায়। আমি কিন্তু রিপিট করছি কথাটা, গণহত্যাও না, আসলে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিচার করেছি মানবতা বিরোধী অপরাধের জন্য। আমাদের জুলাইতে কিন্তু গণহত্যা হয়নি, বাট ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে শেখ হাসিনার আগে থেকে শুরু করে। যেমন ধরুন গুম সিস্টেম্যাটিকলি হয়েছে, এটা একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, আর জুলাইয়ে তো হয়েছেই। এই যে সাংবাদিক যাদের যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। আমি রিপিট করছি, যাদের যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো কারো অপরাধ হত্যার চাইতে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা সংশ্লিষ্ট যে অপরাধ আমরা মনে করছি যে গণহত্যার দায়ভার তাদের আছে কিনা। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিচারগুলো হচ্ছিল, নুরেমবার্গ ট্রায়ালে বা টোকিও ট্রায়ালে বা রুয়ান্ডা জেনোসাইডের পর, সেখানে এই জেনোসাইডগুলোকে সাপোর্ট করা বা এগুলোকে হতে দেওয়ার জন্য যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছে, তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, ট্রায়ালে আনা হয়েছে। সুতরাং তাদের যাবে না তা বলছি না, কিন্তু আমি আপনার সাথে এটা একমত, যেই অপরাধে যেই অভিযোগে তারা গ্রেফতার আছেন, আমি এই দায়িত্বে আসার আগেও নির্বাচনের আগেও আমি বলেছি যে এই কাজগুলোতে তাদেরকে অভিযুক্ত করা ভুল। এখন এই যে অভিযুক্ত তারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নোয়াবের প্রতিনিধিরা এইটা তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে সরকার চেষ্টা করবে। এখানে একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া, মানে এটা সরকার সবকিছু করে ফেলতে পারে না। এটা একটা বিচারিক প্রক্রিয়া, বিচার বিভাগের সাথে কোলাবোরেট করে সরকারের যতটুকু সম্ভব সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। কিন্তু আমি আবারও বলি যে এই সরকারের সময় অন্তত কেউ যাতে অন্যায়ভাবে আটক না থাকেন, অন্যায়ভাবে ট্রায়ালের মধ্যে না যান, সেই চেষ্টা সরকার করবে। আমি জি, আচ্ছা, আমিও বলবো। আচ্ছা, আমি আসছি, আমি বলবো। তার আগে এই ব্যাপারে আপনি আমাদের মানে পিআইজি প্রধান খুব সুন্দরভাবে বিষয়টি বলেছেন এবং এই বিষয়টি আমাদের যে নবের প্রতিনিধিরা, আমাদের সিলের সাংবাদিক সম্পাদক, তারা সাক্ষাৎ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং উনি বলেছেন যে বিচার বিভাগের সঙ্গে বিষয়গুলি উনি রিভিউ করবেন, দেখবেন এবং আমাদের এই সরকারের অন্যায়ভাবে কেউ যাতে আপনার কারাগারে থাকতে না পারেন সেই বিষয়টা উনি দেখবেন। এবং আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, আপনারা জানেন যে সুন্দরভাবে এই জিনিসটি বলেছেন যে আমরা বিষয়গুলি আমরা খুব আন্তরিকভাবে দেখছি এবং ইতিবাচক ভাবে আমরা দেখছি। সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কারণ নাই। এবং আমি যে সাংবাদিক হিসেবে আমিও যেহেতু এখানে যোগদান করেছি এবং আমিও এটার বিষয়ে রিয়াজও করছি এবং দেখছি যে কি করা যায় এবং আশা করি যে বিষয়টা সুরাহা হবে। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখা ভালো, যে তারা মানবতা বিরোধী অপরাধে কোলাবোরেট করেছেন কিনা এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি এটা সরকারের পক্ষ থেকে বলছি না। জি, আচ্ছা আচ্ছা, একই রকম ব্যাপার। কারণ আমি যদি ধরুন যে মামলাগুলো নিয়ে যারা কারাগারে আছেন, আমি আবারও রিপিট করি যে ওই সময় কি হয়েছিল, হত্যা মামলা, সবাই স্পেসিফিক হত্যা করেছেন যে ওখানে অমুক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তিনি সেখানে ছিলেন। এই ধরনের যে মামলাগুলো আছে সেগুলো নিশ্চয়ই যারা কারাগারে নেই, বাইরে আছেন, এগুলো সরকার তার জায়গা থেকে যতটুকু করার সেটা নিশ্চয়ই করবে। আমি আসছি, আচ্ছা একটু পেছন, আমি আসছি, উনি বলছিলেন।
বেশ কয়েকজন সহকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, যে কোনো ভাবেই হোক না কেন সেটা করা হয়েছে, নজরে এসেছিল। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কোনো ধরনের পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এরপরেও মানে আমরা দেখেছি গত মাসেও আমরা দেখেছি যে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। মানে এই প্রশ্নটা আগেও এসছে। আমি এভাবে একটু যদি বলি যে একটা সরকার বেসরকারি প্রতিষ্ঠানে যা হচ্ছে সেটার ব্যাপারে আসলে কি করতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানের যে নিয়ম নীতির অধীনে কেউ চাকরিতে যান, কেউ যদি সেখানে অন্যায় শিকার হন, তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি কিন্তু আইনি প্রতিকার চাইতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান। এবং আপনারা জানেন শুধু এই সেক্টর না, আমি ফ্র্যাঙ্কলি বলি, অন্যভাবে নেবেন না আশা করি, আপনারা সাংবাদিকরা যেহেতু আমাদের সামনে আসতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, তাই প্রশ্ন করছেন। কিন্তু আমাদের কি প্রায় সব বেসরকারি প্রতিষ্ঠানে একই ধরনের প্রবণতা আছে না? ব্যাংকে আছে বা অন্যান্য জায়গায়ও আছে, চাকরিচ্যুতির ঘটনা ঘটে। এখন এটাকে আপনি যেটার সাথে রিলেট করেছেন, এটার সাথে রিলেটেড কিনা, এবং এটাতে যদি কোন রকম নিয়ম অথবা আইনের ব্যত্যয় হয়, যিনি সংক্ষুব্ধ তিনি সেটা চেষ্টা করতে পারেন। গ্রসলি আমি যে কথাটা বলতে চাই, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা এবং সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সাংবাদিকতা করতে পারেন, এটার জন্য নীতিমালা এবং আইন প্রণয়ন এবং সেটার যদি প্রয়োজনে যুগোপযোগী করা, সেটা সরকারের দায়িত্ব আছে। এসব ক্ষেত্রে আমরা যদি মনে করি কোনো ক্ষেত্রে, বিশেষ করে যারা এমপ্লয়ার আছেন তারা সাংবাদিকদেরকে নানাভাবে নিগৃহীত করেন, আইনের যদি সংস্কার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই সেটা করব। আচ্ছা আচ্ছা, উনি বলছিলেন আগে। হ্যাঁ, আমি কাজ করি। আমি দুইটা বিষয়টা জানি। প্রথম একটা বিষয় জানা যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে আপনার 7,500 টাকা কতদিন দিবেন, আর সেকেন্ডলি যে এই স্থানীয় সরকার যে প্রতিষ্ঠান নির্বাচন সেটি এই বছরের মধ্যে, আপনি কি এই বছরের মধ্যে কমপ্লিট হবে? পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছে যে উপজেলা পরিষদ থাকবে কি থাকবে এই ধরনের একটি কথা উঠেছে, কারণ সেখানে আমরা দেখছি গণমাধ্যমেও এসেছে এবং সংসদে সেটি সংসদ সদস্যদের জন্য সেখানে বসার একটি ব্যবস্থা করা হচ্ছে। তো সেটি কি উপজেলা পরিষদকে খর্ব করারই কোনো একটা চেষ্টা কিনা, এই আলোচনাটা বিশেষজ্ঞরা বলছে। আচ্ছা, আমি তিনটা পয়েন্ট বলছি। হাওড়ের যে টাকা দেওয়া সেটা আসলে এককালীন একটা বরাদ্দ, এটা যে কন্টিনিউয়াসলি দেওয়া হবে তা না, কারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে তাদের সংকটটা কিছু কাটিয়ে ওঠার জন্য। নাম্বার 2 হচ্ছে নির্বাচন যেটা এই বছরে শেষ হবে, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। আর উপজেলা প্রসঙ্গে যদি বলি, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। অফিস দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এইরকম মনে হয় না। বরং আইনগতভাবেই আপনি যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ যে আইনের ধারা 25, এটা নিয়ে আমরা এক সময় প্রচুর বলেছি, লিখেছি, সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই লিগালি আছেন। যদি তিনি লিগালি থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কিনা উপদেষ্টা থাকা, সেটা একটা ডিফারেন্ট ডিবেট। অফিস রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা অফিস থাকা উচিতই। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তারা আদৌ উপদেষ্টা থাকা উচিত কিনা। সো উপজেলাকে নিয়ে সরকারের এই ধরনের কোনো মানে এটাকে খাটো করা বা আরো বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই। আমার প্রশ্ন হচ্ছে, আহমেদ বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার কোনো ইচ্ছা ছিল না যে শিশুদের আসলে মেরে ফেলা। জি, শিওর। ভালো। তো আপনি বললেন যে আপনার এখানে নেগলিজেন্স থাকতে পারে। আপনি বললেন যে খতিয়ে দেখবে সরকারের পক্ষ থেকে কি তদন্ত করা হবে অফিসিয়ালি? আমি অফিসিয়াল তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলছি। আমি আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি চেষ্টা করছি। আমি এই ব্যাপারে আসলে কথা বলবো এবং আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। যাদের দায়িত্ব অবহেলার কারণে শিশু মারা গেল, তাদের যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যেটা জানি যে টিকাগুলোর স্বাভাবিক প্রক্রিয়াতে মানে কোন সরকার আসলো আর গেল সেটার সাথে টিকার এই কার্যক্রমের কোনো সম্পর্ক নাই। যারা দায়িত্বে থাকে, এটা টিকাগুলো বিভিন্ন সংস্থা থেকে আসে, তারা এগুলো কিছু নিজেও কেনি আমরা স্বাভাবিক প্রক্রিয়া। যারা দায়িত্ব অবহেলা করলো,
এটা আসলে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? প্রথম 300 শিশু মারা গেল। আমরা যে কাজটা করার চেষ্টা করব, প্রথম তদন্ত করে নির্ণয় করার চেষ্টা করব। আমরা খেয়াল করেছি যে গত অন্তর্বর্তী সরকারে যিনি স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন প্রফেসর সাইদুর রহমান সাহেব, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন তার মতো করে। মানে একটা হচ্ছে কোথায় কোথায় ফ্লজ হয়েছে বলে রিপোর্ট আছে, তাদেরও ব্যাখ্যা আছে। ইনফ্যাক্ট তদন্তের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে ভেরিফাই করে একটা ডিসিশনে আসা। সেখানে যদি কারো কোনো গ্রস নেগলিজেন্স পাওয়া যায়, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে। কিন্তু আগে নির্ণয় করাটা জরুরি। আমরা যে ঘটনা ঘটে গেছে, ইয়াস আমি আপনার সাথে একমত, শাস্তিমূলক কোনো ব্যবস্থাও ভবিষ্যতে এটা রিপিটেশনের পথ বন্ধ করে। একই সাথে আমরা কোথায় কোথায় ঘটছে সেই ব্যাপারে আমরা যাতে স্টেপ নিতে পারি সেই চেষ্টা আমরা করতে পারবো। না, মাননীয় উপদেষ্টা, এই বিষয়টাই আপনারা কিন্তু ইভেন মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা কিন্তু বলে আসছেন যে বিগত অন্তর্বর্তী সরকার এই যে হামের টিকা দেওয়া হয়নি এই জন্য দায়ী, এটা কিন্তু আপনারা বলে যাচ্ছেন। কিন্তু তাদের যারা দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো দেখা যাচ্ছে না। এই বিষয়টাই আমি এই যে প্রশ্নটা তোলা হলো যে দৃশ্যমান ব্যবস্থা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ব্যাপারে যে আমি আগেও বলেছি যে সরকার কখনো কোনো কিছুতে যদি রিলাক্টেন্স বা একটু দেরি হয়, ভুল করে, স্বীকার করবে। আমি মনে করি যে এটা একটা দৃশ্যমান তদন্ত হচ্ছে, এটা দৃশ্যমান হওয়া ভালো ছিল আরো আগেই। সো দেরি হয়েছে, আমরা এটার জন্য অ্যাপোলোজাইজ করি এবং আমরা খুব দ্রুত অন্তত যাতে এই ধরনের একটা তদন্ত শুরু হয় সেই চেষ্টা আমরা করব। এটা জরুরি। কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে ম্যাসিভ স্কেলে খুব সিরিয়াসলি অনেক বেশি এক্সটেন্সিভলি আমরা টিকা দেওয়া চালিয়ে গেছি। আমাদের খেয়াল করেছে যে এর মধ্যে 89% আমাদের টার্গেট অ্যাচিভড হয়েছে, বাকিটাও হয়ে যাবে। কিন্তু ওই যে অনেক আগে একদিন বলেছি, ডাক্তার হওয়ার কারণে যেটা আমি বুঝি, আপনি টিকা দেওয়ার পরে ইমিউনিটি তৈরি হতে একটু সময় নেয়। সো এই ঘটনাটাই এখন এভাবে করছে। এর আগের ব্রিফিং এ আপনি জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন। জি, এটা তোলায় ভালো হয়েছে। এবং হলো সারা দেশে কিন্তু রেড অ্যালার্ট এখনো আছে, বিশেষ করে এয়ারপোর্ট গুলোতে এবং সরকারি স্থাপনাগুলোতে। আসলে এর পরের কোনো আপডেট কিন্তু আমরা শুনিনি, বা কোনো জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট কাউকে ধরা হয়েছে বা কোনো আসছে, এই বিষয়ে যদি একটু আপডেট। আচ্ছা, খুব ভালো হয়েছে। আমার মাথায় ছিল যে আমি এটা নিজে তুলবো, কিন্তু আপনি প্রশ্ন করায় ভালো হলো যে জঙ্গি আছে জঙ্গি নেই। আমি একটা মন্তব্য করেছি প্রায় একই সময়ে বা একটু পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে কোনো জঙ্গি নেই। আপনারা যদি পড়ে দেখেন দেখবেন ওনার বক্তব্য আর আমার বক্তব্যের মধ্যে খুব বেশি ভিন্নতা ছিল না। এটা হলো প্রধান কথা। মানে আমরা তো আসলে ফটো কার্ড করি এখন। আমি এভাবে বলেছি যে জঙ্গিবাদের একটা অতিরঞ্জন ছিল আওয়ামী লীগের সময়, তারা এটা দিয়ে ক্ষমতায় থাকা ন্যারেটিভ তৈরি করেছে। আবার কেউ কেউ কিছুই নেই আমাদের দেশে এই ধরনের বলে, দুটোই কিন্তু নেগেটিভ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে কিছু এক্সট্রিমিজমের অস্তিত্ব আছে। মানে এই যে জঙ্গিবাদ, আসলে উনি শব্দটা ব্যবহার করতে চান নাই। ইনফ্যাক্ট আমি যা বলেছি ওনার বক্তব্যের সাথে আসলে খুব বেশি ভিন্নতা নেই। সেটাকে আপনি জঙ্গিবাদ নামে বলুন অথবা উগ্রবাদ নামে বলুন, একটা লো ইন্টেন্সিটি তো আছে, না হলে তো আমরা এই অ্যালার্ট করতাম আনতাম না। এবং এটা আছে, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন। প্রচুর কার্টুন টার্টুন হয়েছে যে আমি নাকি ওনার চাইতে বেশি গোয়েন্দা তথ্য রাখি। আর ফাইন, আমার ভালো লেগেছে দেখে। কিন্তু এই জায়গাটা আছে এবং রেড অ্যালার্ট যেহেতু এখনো আছে, তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের ঘটনায় সবসময় যে পাবলিকলি সব কথা সরকার বলবে সেটা সবসময় হবে না। সরকার এইগুলোর যে রিস্ক আছে, এগুলোর ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জানি। সুতরাং যখন গ্রেফতার বা এই ধরনের কোনো ঘটনা ঘটবে যেটা সরকার মনে করবে জানাবেন আপনাদেরকে, সেটা সময় মতো জানানো হবে। আমি এটুকু বলতে পারি যে রিস্কের কথা আগে বলা হয়েছিল, সেই রিস্ক নিশ্চয়ই এখন তার চেয়ে অনেক কম, সেই রিস্ক কমে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো অনেক বেশি সেন্সিটিভ, সেগুলো এই কারণেই এখন পর্যন্ত এটা বহাল রাখা হয়েছে। এটা খুব বেশি দিন থাকবে বলে আমি মনে করি না। জি, ভবিষ্যতে মানে অনেক ধরনের কথাই সোশ্যাল মিডিয়া আসবে। তো ভবিষ্যতে কি এই কার্ডগুলোকে একত্রিত করার কোনো পরিকল্পনা বা সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থা পরিকল্পনা আছে? কার্ডগুলো সব একত্রিত করা কঠিন হবে। আমাদের একটা কেন্দ্রীয় মানে ব্যক্তিগত একটা জাতীয় কার্ড তৈরি হতে পারে যেটার মাধ্যমে কমন সার্ভিস, আমাদের তো সবগুলো কমন সার্ভিস আমরা দিচ্ছি না। আমরা যদি কমন সবাইকে দিতাম তাহলে একই কার্ডে, জি সমাজ কল্যাণের এখন খেয়াল করে দেখুন, আবার এর মধ্যেও সম্পূর্ণ একটা কার্ড করে ফেলা আসলে কঠিন। আমি কেন বলি, কতগুলো স্পেসিফিক টার্গেট গ্রুপের কাছে তো আসলে আমরা যাব, কখনো কখনো সেই সংখ্যা, তারপরও মোটামুটি যতটুকু একটা আমব্রেলার মধ্যে আনা যায় সেই চেষ্টা আসলে করা হবে। কিন্তু তারপরও হয়তো কিছু এক্সক্লুসিভ কিছু কার্ড থেকে যেতে পারে, যেমন সমাজ কল্যাণ তারগুলো করছে, কিন্তু ওইদিকে ক্রীড়া, হ্যাঁ এটা সমাজ কল্যাণের অধীনে।
সব কার্ড মিলে তারা উদ্যোগ নিয়ে করছে আর কি। এটা কালকে আমি কাল আমি সরি আমি এই তথ্যটা জানতাম না, এটা কি পাবলিকলি আসেনি? জি আমি নসরানা চৌধুরী, আমি স্পেশাল পাসপোর্ট। এটা হলো যে একটা বিষয় জানার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষার কাজে সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল। অফিসিয়ালি সেটি এখনো হয়েছে বলে জানি না, সেইটার বিষয়ে কোনো আপডেট আছে কিনা বা কতদিন থাকবে তারা? এটা অফিসিয়ালি উইথড্রন হয়নি, আপনারা জানেন। তবে এটা হয়েছে যে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল সেটা কিন্তু আর নেই। তাহলে বড় পরিবর্তন হচ্ছে ইলেকশনের পর এটা। তার মানে এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, যেটা সিভিল ফোর্স কাজ করছে, এটা আর খুব বেশি দিন, এটা আমি আমার জায়গা থেকে বলছি, আমি এটা খোঁজ নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। আমি মনে করি না এটা খুব বেশি দিন থাকবে, কিন্তু আমাদের যে ফ্র্যাজাইল আইন শৃঙ্খলার অবস্থা ছিল সেখানে আমাদের সেনাবাহিনীর মানে অফিসিয়ালি থাকা, মানে এটার একটা সিম্বলিক ভ্যালু আছে আমাদের মানুষজনের, ডেটারেন্ট হিসাবে এটা ভালো কাজ করে, সেই কারণেই আছে। আমি আবারও বলছি, নির্বাচনের আগে পরের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আগে তারা নিজেরা অ্যারেস্ট করতে পারতেন, নিজেরা এসব স্টেপ নিতে পারতেন, সেটা নিচ্ছেন না। তারা জাস্ট এখন একসময় যে মিলিটারিকে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো রাখা হতো, টু সাম এক্সটেন্ট তারা সেভাবেই আছেন, এবং এটা আমি মনে করি না আর খুব বেশি দিন থাকবে। উপদেষ্টা, গতকালকে আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের তো নির্বাচন হয়েছে, জি, আমাদের কোনো অবজারভেশন আছে কিনা বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি আছে কিনা এই বিষয়গুলো? কোনো অবজারভেশন নেই। একটা বিবৃতি হচ্ছে এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুন, প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সাথেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন একটু একটা প্রসঙ্গ আনি, যে আমাদের তিস্তা চুক্তি নিয়ে একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয়, আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে। সো ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, হ্যাঁ, আমরা যেহেতু আমাদের একদম নেইবারিং এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত এই রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক, ইন্টারাকশন এটা কন্টিনিউ করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, ভারত অ্যাজ এ স্টেট, পুরো রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। এটা নিয়ে আসলে হয়তো প্রশ্নটা এই কারণে আসে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে, বাংলাদেশকে নিয়ে নানান বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটরিক। সরকার গঠিত হওয়ার পর আমাদের সাথে সুন্দর সহযোগিতার সম্পর্কই থাকবে। থ্যাংক ইউ। জি, 83 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিল্ম চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রবীণ হয়ে 300 বিঘা জমির উপরে ফিল্ম সিটি করেছিলেন, জিয়া ফিল্ম সিটি। পরবর্তী সময় সেটি ছিনতাই হয়ে গেছিল, নাম হয়ে গেছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি। এরপরে আপনার এই তথ্য সচিবের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের সময় 3টা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সে নামটি চেঞ্জ করে বাংলাদেশ ফিল্ম সিটি করা হয়েছে। হোয়াই নট ফিল্ম সিটি, হোয়াই নট জিয়া ফিল্ম সিটি? আমি এই ব্যাপারটা এখনো জানি না। আপনি যেহেতু বলেছেন এটা সম্ভবত আছে, আমি খোঁজ নেব, আমি খোঁজ নিয়ে এই ব্যাপারে চেষ্টা করবো। এবং জিয়াউর রহমানের মতো একজন মানুষের নাম থাকাটা উচিত বলে আমিও মনে করি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, একজন সাংবাদিককে নজরুল ইসলাম মিঠু, তাকে বিদেশ এয়ারপোর্টে যাওয়ার সময় বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে, তো তার নামে কোনো মামলা ছিল না। আমরা শুনে থাকি যে এয়ারপোর্টে সাংবাদিকদের তালিকা দেওয়া আছে, অনেকে আসলে বিদেশে যেতে বাধা দেওয়া হয়, তো এই বিষয়ে আপনাদের অবস্থা কি জানতে চাই? ছোট একটা মানে ব্রিফিংটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু, তাই না? আমরা উঠে যাচ্ছিলাম। আচ্ছা, যে প্রশ্নটা করলেন, আমি এই ধরনের খবর দেখেছি। আমি মেইন স্ট্রিমে কি আসছে, আমি মেইন স্ট্রিম নিউজে আমি চোখে পড়েনি, কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা অন্তত কোনো ফেক কিছু করেন না, তারা এটা নিয়ে কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে এখনো নিশ্চিত নই যে এটা আসলে কেন হয়েছে। এক ধরনের মানে যেতে না দেয়া যদি হয়, এটার একটা ব্যাখ্যা, মানে ওনাকে তো শুধু বাধা দেওয়া হয়েছে যেতে, তাই তো? ওনাকে কি আটক করা হয়নি তো? সেই যে বাধা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই সরকার দেবে, এবং আমি সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। একটা কথা মনে রাখতে হবে, একটা রাষ্ট্রের কখনো কখনো বা অনেক সময় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বা নিরাপত্তার কোনো ইস্যু থেকে থাকতে পারে। সব সময় যে যাকে এ ধরনের বাধা দেওয়া হয়েছে তিনি এটাতে শতভাগ অভিযুক্ত বা উনি এটা দায়ী তা না, কিন্তু সেন্সিটিভ কোনো কিছু যদি থাকে, একটু খতিয়ে দেখার জন্য হয়তো, আমি আবারও বলছি, এগুলো আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি একমত যে এটা যদি হয়ে থাকে, সেটা কেন হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ।